অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ৩৬। ব্যান্ডেজ থাকা অবস্থায় গোসলের সমস্যা হচ্ছিল জয়ের। কদিন ওভাবেই গোসল করেছে। গোসল না করে থাকতে পারে না কিছুতেই। একদিন বেশি বিরক্ত হয়ে একটানে ব্যান্ডেজ খুলে ফেলে দেওয়ার সাথে সাথে রক্ত বের হয়ে এলো ক্ষত থেকে। উপরের চটা উঠে গেল কাপড়ের সাথে। অভ্যাসবশত চিৎকার করে ডাকল তরু, পরে বিড়বিড় করল, যাহ শালা, ভুল বাড়ির কলিংবেল চেপে ফেলেছি। বুয়ের হাতে ঝাঁটার আদর খাওয়ার মোক্ষম সুযোগ। এমনিতেই আমার যে খান্নাস বউ, ভুল শুধরে অন্তুকে ডাকল। অন্তু আসবে না সেটা জানা কথা। জয়ের ডাক শুনে সে আরও বেশি ব্যস্ত হয়ে পড়ে। অবসরে বসে থাকলে কাজ তৈরি করে নিয়ে সেই কাজে মন দেয়। সেদিন রাতে ওষুধ দেবার জন্য ডাকল জয়। অন্তু কোয়েলের সাথে খেলছিল। কোয়েলকে রেখে শোকেসের সকল শোপিস নামিয়ে আবার সেগুলো ঝেড়ে পরিষ্কার করতে শুরু করল। জয়কে ওষুধ দিয়েছে হামজা, পানি গরম করে দিয়েছে রিমি। সকাল সকাল ভার্সিটি গিয়ে ঘুরে এসেছে একবার। কপালে মেডিটেপ লাগানো। এরপর ফিরে কোনোমতো খেয়ে আবার ক্লাবে গেছে। ক্লাবের মেরামত চলছে। হরতালে হাইওয়ে বন্ধ প্রায়। মোড়ের উপর চায়ের দোকানে বসে দুকাপ চা খেয়ে একটা কড়া জর্দা মেশানো পান চিবোতে চিবোতে বাড়িতে ঢুকল। পানের পিক ফেলতে গিয়ে তা লেগে গেছে সাদা লুঙ্গিতে। ওয়ার্কশপে কাজ চলছে। সেখানে ঢুকে আবোলতাবোল কিছুক্ষণ টুকটাক কাজ করল। লোহার দণ্ড বানানো হচ্ছিল। আগুন থেকে গলিত লোহার পিণ্ড উঠতেই তাতে চোখ আটকাল ওর। টকটকে লাল গলিত আগুন যেন। দৌড়ে গিয়ে হাতুড় তুলে পেটাতে আরম্ভ করল সেটাকে। বেশ মজার কাজ, শীত শীত এখনো আছেই প্রকৃতিতে। তবুও ঘেমে গা ভিজে উঠল। কাঁচা ফুলগুলো শুকিয়ে মডমডে হয়ে গেছে। হামজা পৌরসভার উদ্দেশ্যে বেরিয়ে যাবার সময় অন্তু ডাকে, মেয়র সাহেব। হামজা থামে। পাঞ্জাবির হাত গুটিয়ে বলল, কিছু বলবে? ফুলগুলো নষ্ট হয়ে গেছে। আমি খুলতে পারছি না। শক্ত করে সেট করা হয়েছে ওগুলো। একটা লোক পাঠাবেন, ওগুলো খুলে দিয়ে যাবে। হামজা বেরিয়ে যেতেই শাহানা বললেন, এইভাবে কথা বলতে শিখছ? কিভাবে? বড়ভাই ডাকা যায় না? মেয়র সাহেব কি? বড়ভাই একটা ছিল। সেটাকেই ডাকা হয়নি বহুদিন। তাছাড়াও কাউকে সম্বোধন আমি আমার মনমতো করি, মামিমা। উনি মেয়র, মেয়র ডাকলে ক্ষতির কিছু নেই। ভুল বলেছি? ফুলগুলো যেভাবে আটকানো হয়েছে, বিছানার উপর বোমা পড়লেও তার ছিঁড়বে না যেন। তোষক তুলতে হলো। ছেলে দুটো তোষক উঁচু করে তুলতেই খাটের ক্লেটের ফুটো দিয়ে কিছু চোখে পড়ল অন্তর। দ্রুত থামালো ছেলে দুটোকে। আদেশ করল ক্লেটগুলো টেনে তুলে ফেলতে। খাটের ক্লেটের নিচে মেঝের উপর সারি সারি টাকার বান্ডিল সাজানো একপাশে। এত টাকা যে কেউ একসাথে দেখেনি জীবনে। বাকিটা রিভলভার, পিস্তল, রাইফেল ইত্যাদি ধরনের অস্ত্রতে সজ্জিত। অন্তুশক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ক্যাটারিংয়ের ছেলে দুটো যেন জমে গেছে। জয়ের পদচারণার আওয়াজ আসে। সে গান গাইতে গাইতে ঢুকছে। এই আছি এই নাই, হাসি গাই, কষ্ট ভুলে যাই। জীবনটা সিগারেটের ছাই, চোখ দিয়ে তাকে উড়াই। কি হবে ভেবে আর, যে জীবন দম গেলে নাই। মুখে পান থাকায় গান জড়িয়ে যাচ্ছিল কণ্ঠে। চট করে থেমে হেসে ফেল ঘরের অবস্থা দেখে। ছেলে দুটোকে চলে যেতে আদেশ দিয়ে অন্তুর খুব কাছে পেছনে এসে ফিসফিস করে বলল, চেনো ওগুলো কি? অন্তু ছিটকে দূরে সরে যায়। কয়েকবার মুখ চিবিয়ে থুহ করে পানের পিক ফেল ঘরের ভেতরেই। পরে বলল, আমি ছুলে ফোসকা পড়ে যায় ঘরওয়ালি? ঝলসে যায়। আপনি ছুলে ক্ষয় হয়ে যায় যে কোনো কিছুই, তা তো জানেন। একেই বলে ঘরের বউ। কয়দিন হয়েছে এর মধ্যে একদম মুখস্থ করে ফেলেছ আমায়? হ্যাঁ। এই টাকা কিসের? মুখ ছামটি মারল যেন মোটেই কোনো ভালো জিনিস নয়। নাক কুচকে নাটক করে বলল, জাল টাকা। নজর দিলে চোখের ক্যালরিলাস। লাভ নাই। পলাশের মাল সব। অন্তু সম্মতি জানালো, আমিও ভাবছিলাম বাংলাদেশে লিগ্যাল পয়সায় বড়জোর ডালভাত খেয়ে বেঁচে থাকা যায়, সেটাও রক্ত ঘাম করে ঝরিয়ে। কিন্তু আপনারা ভালো কোনো পজিশন না পেতেই এত ফুলে ফেপে উঠেছেন, সোর্সটা কি? জাল টাকার ব্যবসা। ওয়াহ, হাততালি আপনাদের জন্য। পলাশ আপনাদের পার্টনার? জয় বুকে হাত রেখে মাথা নত করল, যেন সে তার কর্মের বাহবা নিচ্ছে, প্রশংসায় বুক ভরে উঠেছে তার। এরপর বলল, অথচ তোমার জন্য সেই পার্টনারের সাথেও তিডিংবিডিং করেছি। তবুও তোমার ভেতরে কোনো কৃতজ্ঞতা নেই। পেলাম তার বদলে থুতু। এটা কি ঠিক?
অন্তু গর্বে বুক ফুলিয়ে বলল, তার বদলে আমিও পেয়েছি, অনেক কিছু পেয়েছি। কি পেয়েছি জানেন? থাক, উৎসব প্রাপ্তি খেয়ালে এলে রক্তে জ্বালা ধরে যায়। পাপ কাজের দুর্দমনীয় ইচ্ছেরা খুব জ্বালায় আমাকে। হাতটা আরেকটু শক্ত হোক। মুখে যতই যা বলি, হাত কিন্তু এখনও নরম রয়ে গেছে আমার। দাঁতকপাটি আটকে বলল, জয়, থুতু কেন দিয়েছিলে আমায়? প্রথম থেকে শুরু করে পলাশ আমার সাথে যা যা করেছে আপনার সামনে, আপনি বায়োস্কোপ দেখছিলেন? কথা কেড়ে নিল জয়, তুমি আশা করেছিলে আমার কাছে? আক্রোশে মুখ লাল হয়ে ওঠে অন্তুর। এক মুহূর্তের জন্য আমি আপনাকে মানুষ ভাবতে চেয়েছিলাম সেদিন। নিজের স্বার্থে মানুষ কত সত্যি ভুলে যায়। আমিও ভুলে গেছিলাম আপনি জঙ্গলি। এরপর পরিস্থিতি যখন চরমে, তখন এসে জীবন দান করছেন। ব্যাপারটা কেমন হলো বলুন তো, বলির পাঠাকে যত্নে লালনের মতো। ঠিক বলিনি? পান চিবোতে চিবোতে মুচকি হাসি ঠোঁটে রেখে মাথা নাড়ল জয়, ঠিক বলেছ। অন্তু দ্বিজ চোখে তাকিয়ে শান্তভাবে বলল, শুকরিয়া আদায় করুন, এই যে এতগুলো দিন নির্দ্বিধা রাতে মাতাল হয়ে ঘুমান বন্ধ ঘরে। সেই সুযোগে আপনার গলাটা কেটে 2 ভাগ করে ফেলিনি। ওটা খুব সস্তা কাজ হয়ে যাবে। মাঝে মধ্যে ইচ্ছে করে, তবে আপনাকে ওভাবে মারাটা খুব নিচু কাজ হবে। আপনি জানেন আপনি থুতু পাবার কতটা যোগ্য। ইউ নো হোয়াট? একে বলে বাটারফ্লাই ইফেক্ট। সেদিন থুতু দেবার মতো ছোট্ট একটা কোয়েন্সিডেন্স থেকে আমি আপনি বহুদূর পৌঁছাব, দেখবেন। তার মূলে থাকবে এক বন্ধ রাত, এক অবরুদ্ধ নিশীথ। তার ফলে নেমে আসবে হাজারো অবরুদ্ধ নিশীথ, যার সংমিশ্রণে থাকবে এক একটা অবরুদ্ধ নিশীথ। এক দৃষ্টে চেয়ে থেকে ছোট ছোট শব্দে হাসতে হাসতে হো হো করে হেসে উঠল জয়, এতদিনে লাইফে অ্যাডভেঞ্চার এসেছে। সেই কবে বন্দি দশা ছেড়েছি, এরপর আর কেউ আটকাতে পারেনি আমায়। শালার ঘরে মুতু নিয়ে জীবনযাপনের চেয়ে বড় অ্যাডভেঞ্চার আর হয় বা কি? হু তো ফাকিং সে লাইফ ইজ আগলি? ইজ দেয়ার ইজ সাচ অ্যান অ্যাডভেঞ্চার ইন লাইফ? এক্স্যাক্টলি হেয়ার ইজ দ্য আল্টিমেট ফান ইন লাইফ। অন্তু প্রলম্বিত এক শ্বাস টেনে বলল। এগুলো? খুব উৎসাহিত হল জয়, এগুলো চেনো না? শাহ, এত ভালো হওয়া ঠিক না। ওগুলো বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত মাল। কালাশনিকাবের ডিজাইন করা রাইফেল, এক 4-7। চালিয়ে দেখবে একটা? বের করব? আমার উপরেই চালাও একটা, যাও, হাত শক্ত হোক। কপালে মেরো না, পায়েটায় মেরে চর্চা করো। বের করি, দাঁড়াও। অন্তু চোখ বুজে গাঢ় শ্বাস ফেল। তার কাছে এটাকে বাড়ি কম, জাহান্নাম বেশি লাগতে শুরু করেছিল এই সময়টাতে। একের পর ঘটনাগুলো খুব বিষণ্ণ করে তুলছিল অন্তুকে। মানসিক ভাঙন ধরে যাচ্ছিল মাঝে মধ্যেই। জয়কে মারার আগে ওকে আবিষ্কার করার একটা অদম্য কৌতূহল ছুটে বেড়াচ্ছিল রন্ধে রন্ধে। একরাতে খেতে বসে ছোট মাছের তরকারি মুখে নিতেই মুখ চেপে ধরে উঠে যায় তুলি। বেসিন অবধি পৌঁছানোর আগেই গলগলিয়ে বমি করে ফেলে। তরু দৌড়ে গিয়ে ধরে। সেদিন জানা গেল তুলি গর্ভবতী। 2.5 মাস চলছে। কাউকে জানায়নি। তরু যেহেতু সাথে থাকে, তরু জানত শুধু। তুলি জানাতে দেয়নি কাউকে। অন্তু জিজ্ঞেস করল, কতদিন হলো এসেছেন এখানে? 2 মাস পেরিয়ে যাচ্ছে। অন্তু বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, কি হয়েছিল বা সমস্যা কি জিজ্ঞেস করলে কি অন্ধকার চর্চা হয়ে যাবে? তুলির বোধহ কান্না পেল। কাঁদল না। তরু কোয়েলকে নিয়ে ছাদে উঠে যায় কবুতর দেখাতে। তুলি বলল, প্রেমের বিয়ে ছিল। যতদিন মেয়ে হয়নি হামজা ভাই মেনেই নিয়েছিল না। অথচ ওর কাছে রোজ সীমান্তর যাওয়া আসার মাঝ দিয়েই সম্পর্ক হয়েছিল আমাদের। সীমান্ত ভাবির কাজিন। মেয়ে হবার পর যখন এ বাড়িতে আসা যাওয়া শুরু করলাম, তারপরও ভালো ছিল। কিছুদিন পর থেকে কথায় কথায় গায়ে হাত তুলত। কোনোদিন এ বাড়িতে বলিনি। সেই সুযোগ ছিল না। আব্বু তো বাড়ির ধার ধারে না। সব হামজা ভাই। কিন্তু ওকে কখনো এসব বলার সাহস হয়নি। ভুল আমি করেছি, ও তো কোনো কালেই মেনে নেবে না এসব। পরে বুঝলাম ঝন্টু মামার নির্দেশ এসব। ঝন্টু সাহেব মাঝহারের বাবা না? আমার মামা শ্বশুরও। রিমি মাঝহারের বড়ফুপুর ছেলে আমার স্বামী। এরপর আমি ভাবতাম আমার উপর অত্যাচার করত যাতে আমি হামজাকে মাঝহারের বিরোধিতা করা থেকে থামাই। রাজনীতিকে ঘেন্না করার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ দুটো নেই আমার কাছে। কিন্তু রক্তে জড়িয়ে থাকা এই নষ্ট নীতিকে এড়িয়ে চলতে আর পারলাম কই। নির্বাচনের সময় এগিয়ে আসার সাথে সাথে তা আরও বেশি খারাপ দিকে গেল। আমি যে কোনো কিছুতে বাধা দিতে গেলেই অমানুষিক অত্যাচার সয়েছি। নেশা করা, স্মাগলিং, মানুষ মারা, চাঁদাবাজি সহ্য করতে পারতাম না আমি।
আর কত? মারও খেয়েছি গা ভরে। ভালোই লাগতো জানো, কারণ আমার তো যাওয়ার জায়গা নেই। কোথায় যাব যেখানে আসব, এখানে শেষবের ঘাটি গাড়া। তবুও মেয়েকে রেখে চলে এলাম। অথচ কিছুই জানানোর রুচি হয়নি। শুধুই মারধর করত। নেশাও করে, মারাত্মক নেশা। আমি এবর্ষণ করিয়ে ফেলব। আরমিন, আমার মনে হয় আমার ছেলে হবে। বাপের ছেলেও যদি বাপের মতো হয়। ওকে দুনিয়াতে আনার ইচ্ছে নেই। ওই বাপের ছেলে হয়ে ও দুনিয়াতে না আসুক। আমি বহুদূর চলে যাব এসব থেকে। আমার ভাল লাগে না। আই কান্ট টলারেট এনিমোর। উত্তেজিত হয়ে উঠে তুলি। অন্তু দীর্ঘশ্বাস ফেল। সাধারণ মানুষের কাছে এসব বেশ অজানা। অথচ উচ্চশ্রেণীর মানুষের সমস্যাগুলোও কেমন উচ্চ উচ্চ পর্যায়ের। এসবের মাঝে আছে কি? নেশা, রক্ত, নোংরামি, বিশ্বাসঘাতকতা, অনাচার, অবিচার, লোভ, প্রতিহিংসা। সেই বা এসব থেকে কম কিসের? এই সকল লোকদের বুদের অন্তু আগে বেশি ঘেন্না করত। তারা থামাতে পারে না পুরুষদের। আজ সে নিজে কোথায়? সে কি করতে পারছে? নিজের উপর ঘৃণা চেপে যায় অন্তুর। বারান্দায় এসে দাঁড়িয়ে আবারও ভাবে বিশ্বাসটা। রাজনৈতিকতায় ভালো কি কিছুই অবশিষ্ট নেই আর? এত হাহাকার কেন? এর সাথে জুড়ে থাকা মানুষগুলো এত নোংরা কেন? সবাই কি নোংরা? ভালো নেই কেউ? তুলির শরীরের অনেক দাগ দেখেছে অন্তু। সেসব দেখলেই অন্তুর মন চায় বুকে আঘাত করা পুরুষদের কেরোসিন ঢেলে পুড়িয়ে দিতে। পরে মনে পড়ল তার সাথে কি হচ্ছে। সে জয়কে মেরে ফেলেছে। অন্তু চিটমিট করে উঠল নিজের উপর বিতৃষ্ণা। আজকাল নিজেকে সহ্য হয় না অন্তুর। নাপাক, নির্লজ্জ, আত্মমর্যাদাহীন রাস্তার মেয়ে মনে হয়। মূল্যহীন পতঙ্গ বলে মাঝে মধ্যেই ডেকে ওঠে নিজেকে। জয় বাড়িতে ঢুকে রুমে আসে না প্রথমে। ডাইনিং স্পেস পেরিয়ে ওপারের স্টোরের দিকে যায়। বহুবার হামজা এবং হুমায়ুন সাহেবকেও যেতে দেখেছে অন্তু। নেশা করতে যায় নিশ্চয়ই তিনজনই। জায়গাটায় যাওয়ার রুচি আসেনি কখনো অন্তুর। এ বাড়িতে অনৈতিক কাজ হয় সেটা ধরে ফেলেছে অন্তু। পেপার পড়ে অন্তুর কাছে তার বিশদ ব্যাখ্যা করা আমজাদ সাহেবের স্বভাব ছিল। অস্ত্রের ব্যবসা নাকি রাজনীতিবিদের লেওয়া ছাড়া সন্ত্রাসরা করতে পারে না, অন্তু শুনেছে আব্বুর কাছে। কারণ প্রশাসন রাজনীতিবিদদের চেটে বাঁচে। প্রশাসনকে হাতে রেখে নিজেদের ধান্দা চালাতে রাজনীতিবিদের যদি অল্প কিছু ভাগ দিলেই চলে, তো সন্ত্রাসরা সংসদের এই জিহ্বা বের করে শ্বাস নেওয়া কুকুরগুলোকে হাতছাড়া করবে কোন দুঃখে। এই পাটোয়ারি বাড়িটি হল একটা অস্ত্র সংরক্ষণাগার, জাল টাকার বাক্স, শয়তানের নিরাপদ বাসস্থান। অন্তুর দমফাটা হাসি আসে এসব ভাবলে। আরে কি বুদ্ধি এদের! প্রশাসনের সাহস কি যে কোনো পলিটিশিয়ানের বাড়িতে হানা দেয়? রেড মারে, তল্লাশি চালায়। সর্ষের মধ্যে ভূত। সেই সর্ষে দিয়ে দেশের ভূত ছাড়াতে গেলে ব্যাপারটা যেমন হওয়া উচিত তেমনি হচ্ছে, সেভাবেই পরিচালিত হচ্ছে স্বাধীন বাংলা, জয় বাংলা। পুলিশ ফাঁড়িতে ড্রাগ, অস্ত্র, নারী, শিশু পাচারের কারখানা, এমন কাহিনী পুরনো। সাথে এটাও পুরনো যে সাদা খানদানি পোশাকে আবিত জনদর্দি নেতাগোছের মানুষগুলোর শতভাগ নিরাপত্তা নিশ্চিত বাড়িগুলোও একই কাজে ব্যবহৃত হয়। অন্তু ভুল ঠিকানায় চলে এসেছে। অথবা হতে পারে ভুল ঠিকানাকে সঠিক করে তুলতে জানটা হারাতে হয়। মদ গেলে সোফায় বসে এক প্যাক করে ঢালে, গ্লাস উঁচিয়ে ধরে অন্তুকে বলে, এক সিপ নেবে? অন্তু বলে, আপনি ওভার ডোজ খেয়ে মরে যান প্লিজ। গম্ভীর হয়ে বলল, আমি মরলে তোমার কোনো লাভ নেই। অন্তু তাচ্ছিল্য করে হাসে, লাভ? গাছ চোখে তাকিয়ে বলল, মানুষের মতো দেখতে আপনার মতো জঙ্গলি পশুগুলো আরও কত মানুষের অমানুষ হয়ে ওঠার কারণ হয়। দেখেছেন কতটা নিচে নামিয়েছেন আপনি আমায়। কারো মৃত্যু কামনায়ও কি এক অদ্ভুত সুখ পাচ্ছি। দিন দিন ঠিক আপনারই মতো রক্তচোষায় পরিণত হচ্ছি। জয় হেসে ফেল, আমার মৃত্যু কামনা করার লোকের অভাব নেই। অত ভিড়ের মধ্যে তোমার নামটা নিমেষেই হারিয়ে যাবে। অন্য কিছু কামনা করো। এই যেমন ধরো পঙ্গু হয়ে যাওয়া, কুষ্ঠরোগে আক্রান্ত হওয়া, প্যারালাইজড হয়ে পড়ে থাকা, এসব। দুই চুমুক গিলে আবার বলল, আর বললেই তো আর এখনই মরে যাওয়া যায় না। কয়দিন পর মরব। কিছু কাজ বাকি। কয়দিন পর কেন? তুমি আর কয়দিন বেঁচে থাকো। আমাকে সাথে নিয়ে মরবেন? হ্যাঁ। নয়তো পরে যদি আবার আমি মরার পর আমার সম্পত্তি নিয়ে অন্য কারো সাথে ভেগে যাও। আপনার কোনো কিছুকেই কিছু মনে হয় না, না? অল ইজ ওয়েল, অল থিংস আর নর্মাল, ফাইন। জয় মাথা দুলিয়ে গানের তালে নাচার মতো চোখ বুজে হাসল, অভিজ্ঞতা বেশি তো।
বহুত কিছু দেখেছি, বহুত কিছু ঘটেছে আমার সাথে। চোখ মারল অন্তুকে। এরপর হো হো করে হেসে ফেল। জয়ের পুরো শরীরে বিশ্রী সব দাগ আছে। গোসল করে যখন খালি গায়ে বের হয়, উন্মুক্ত দেহটা কি যে ভয়ঙ্কর লাগে দেখতে। অত ভয়ানক দাগ কিভাবে হয়েছে তা মেলাতে পারে না অন্তু। জিজ্ঞেস করল, শরীরের দাগগুলো কিসের? জয় বাচ্চাদের মতো অন্তুকে মুখ ভেঙচাল। কিসের দাগ ওগুলো? বেশ ভাব নিয়ে বলল, স্পেশাল ট্যাট্টু। এই ট্যাট্টুগুলো শরীরে খোদাই হবার সময় যা লেগেছিল না। উফ, রসিকতা করে উচ্চারণ করল কথাটা। ভ্রু নাচিয়ে বলল, ভালো না? অন্তু আবারও খেয়াল করে চটা ধরা ডান ভ্রুর চুলের ভেতরে একটা গভীর ক্ষত আছে জয়ের। কাছে না গেলে খেয়াল করা যায় না। বিয়ের পর বিশ্বসটা নজরে এসেছে। সেদিকে তাকিয়ে বলল, সকালে উঠে সারাদিন আবার বহু পাপ করতে হবে আপনার। আপনার বোধহয় মাথায় চড়ে গেছে। শুয়ে পড়ুন। জ্বর হাসল, 2-4 বোতলেও চড়বে না। এই মদ শালাও ভীষণ ধরিবাজ। মাতাল হবার জন্য খাই, এত টাকা খরচা করে কিনি, অথচ মাতাল করে না। তোমার মতোই। বিয়ে করলাম, দেনমোহর বাবদ নাকি টাকা দিতে হবে, আবার বসে খাওয়াচ্ছি 3 বেলা, পোশাক, যাবতীয় খরচা দিচ্ছি। কোনো কামে তো আসই না, আবার একটু কাছে গেলে কারেন্ট লাগা রোগীর মতো ঝিরঝির করে ওঠো। লস প্রজেক্ট। অন্তু বিছানা জয়ের দিকে মুখ করে শুয়ে গায়ে চাদর তুলে নিয়ে বলল, খুন করেছেন কয়টা? বেশি না। প্রথমটা কবে করেছিলেন? ঘাড় ম্যাসাজ করতে করতে বিড়বিড় করল, শালি ইন্টারভিউ নিতে বসে গেছে রাত্রির বেলা। বোতল ধরে কয়েক ঢোক গিলে বলল, 2001 এ সম্ভবত। বয়স তখন 15 বছর, আমার যতদূর সম্ভব। ক্লাস 10-এ ছিলাম আমি। অন্তু ভ্রু কুচকাল। 2002 এ সংসদে ছিলেন বিরোধী দল। আর উপদেষ্টা ভূমিকায় ছিল জামায়াতে ইসলামী। সেই সময় জয় কাকে খুন করেছে? 15 বছরের মানুষ খুন। আর কি কি করে রেখেছে জয় আমির। বেলা না পেরোলে ঘুম ভাঙে না জয়ের। অন্তু সকাল সকাল উঠে রান্নাঘরে গিয়ে দেখে রিমি আর কাজের মহিলা রান্না করছে। রিমি বলল, আরমিন, জয় ভাইয়ার বাগানে লেবু গাছ আছে, কয়েকটা লেবু ছিঁড়ে এনে দিন। সাবমার্সিবল অন করে জগগুলোও ভরে ফেলুন। মেয়র পৌরসভায় যাবে। ডাইনিং রুমে তরু বসেছিল। মটরশুঁটি ভাঙছে এক মনে। অন্তু গিয়ে কিছুটা তুলে নিয়ে বলল, তোমার আমার উপরে রাগ অথবা ঘেন্না, কোনটা বেশি প্রকট? মুখ না তুলে বলল তরু, কোনোটারই অধিকার নেই। রাগ, ঘৃণা, পছন্দ, ভালোবাসা এসবের জন্য অধিকার লাগে না। অধিকার অভিমান, অনুরাগ, অনুযোগ, অভিযোগে লাগে। তোমার অনুভূতি আমার উপর অভিমান টাইপের না, ঘৃণা টাইপেরই হবে কিছু। তরু চোখ তুলল, কারণ নেই কোনোটারই। তবুও তা কেন মনে হল? অন্তু অদ্ভুতভাবে হাসল, চোখ লুকাতে খুব কাঁচা, অদক্ষ তুমি। তরুর চোখে এবার পানি উপচে পড়তে চায়। পানি যেন সবসময় সেখানে মজুতি থাকে। অন্তু সামনে এলে তার বাঁধ ভাঙে। ওড়নার প্রান্তটা মাথার উপর তুলে আঁচল হাতি ধরে বেরিয়ে যায় অন্তু। টুপ করে এক ফোঁটা পানি পড়ে তরুর চোখ বেয়ে। বাগানটা বেশি বড় না। ফুল গাছ নেই। এ বাড়িতে ফুল বোধহয় কারও পছন্দ না। 3টা লেবু পেড়ে আরেকটু এগিয়ে যেতেই একটা লোহার গেট। অন্তু ভ্রু কুচকায়। প্রাচীর ঘেরা জায়গাটায় শেষ প্রান্ত ঘেঁষে গেলেই ওয়ার্কশপের বিশাল এডিয়ার দেয়াল। তাহলে বাড়ির পেছন দিকে এই দরজা কিসের? বাড়ির নকশাটাই অদ্ভুত। বেশ কিছুক্ষণ ঘুরে ফিরে দেখেও কোনো সমাধান বা নকশা আয়ত্তে এলো না। লোহার গেটটা ধরে 2-3টা ঝাঁকি দিয়েও লাভ হল না। বাইরে থেকে তালা মারা নয়, অর্থাৎ ভেতর থেকে আটকানো। এখানেও আবার কেউ থাকে নাকি? আনমনে পেছন ফিরতেই থমকে দাঁড়াল অন্তু। হামজা জিজ্ঞেস করল, এখানে কি করছো? এত নিঃশব্দে তো বিড়ালও পা ফেলতে পারে না মেয়র সাহেব। তার উপর শুকনো পাতার উপর হেঁটে এসেছেন। আরও অনেক কিছুই পারি আমি। আপাতত তোমার ধারণাও সে অবধি পৌঁছায়নি। বলা বাহুল্য, অভিজ্ঞ মানুষদের কথাই আলাদা। আমার পিছু নিয়ে এসেছেন? তুমি নিজেকে খুব দক্ষ গোয়েন্দা ভাবছ? সূক্ষ্ম হাসল হামজা। উহু, কৌতূহলী হয়ে পড়েছি আপনাদের বাড়িতে এসে। কৌতূহলী বিড়ালের সামনে ফাঁদ ছাড়া অন্য কিছু থাকার সম্ভাবনা খুব কম। বিড়ালকে ফাঁদে ফেলার এমন কি দরকার? মাছ না খেয়ে যায়। অন্তু হেসে ফেল, আপনি কি ভয় পাচ্ছেন আমায় মেয়র সাহেব? তুমি হালকাভাবে নিচ্ছ আমায়। ছিহ, এত বড় ভুল আমি কখনোই করব না। এই যে নজরদারি, এটাও তো মস্ত বড় ভুল। ভুল জীবনের চালিকাশক্তি।
যে ভুল করতে ভুলে যায় তার জীবন ওখানেই থেমে যায়। ভুলের পেছনে ছুটেই তো আমরা পরিণতিতে পৌঁছাই। হামজা এবং অন্তুর একটা দুর্গে দৃষ্টি বিনিময় হয়। হামজা কিছুক্ষণ চুপ থেকে হেসে ফেল, তোমাকে বিয়ে দিয়ে এনেছিলাম কেন বলো তো? আমাকে আটকাতে। আপনি জানতেন আমি বাইরে থাকলে আমার উপর নজর রাখা একটু টাফ হবে। তাই পাশের ঘরে এনে রাখলেন। ভুল করেছেন, বিশাল ভুল। ভুল জীবনের চালিকাশক্তি। অন্তুর বলা কথাটা অন্তুকে মনে করিয়ে দিয়ে চোখ মারল হামজা। রাতের বেলা হাইওয়ে ব্রিজে দাঁড়িয়ে হামজা জয়কে বলল, বাঘিনীর চেয়ে আহত বাঘিনী বেশি ভয়ানক হয়। কমন, তবে গুরুত্বপূর্ণ কথা। তোর বুকে নিয়ে বিপত্তি বাঁধবে দেখছি। হাসতে হাসতে কি মেরে ফেলব, কথাটা এমনভাবে বল জয়। দুজনের চোখাচোখি হওয়ায় হো হো করে গা দুলিয়ে হেসে ফেল। তুই কি প্রেমে পড়ে যাচ্ছিস? দেখতে শুনতে ভালো। শরীরটা টানে, কিন্তু শালি খুব কড়া। প্রেম টেম টের পাচ্ছি না। পড়লেও বেশি পড়িস না। আচ্ছা। পিচ করে এক খাবলা থুতু ফেল ব্রিজের নিচে। মেয়েলোকের প্রেমে পড়া আমাদের শরীরের জন্য হানিকারক। দুজন বেশ কিছুক্ষণ পাগলের মতো দম ছেড়ে হাসল। থামেই না হাসি। উল্টাপাল্টা কি কথা বলে আবার হাসে। জয় প্রস্তাব দেয়, রাস্তা ফাঁকা। চলেন একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক। বহুদিন পর জয় আপনি সম্বোধন করল হামজাকে। হামজাকে রেখে ঝরঝর করে রেডি 1, 2 গো বলে ঝেড়ে দৌড় লাগায়। কিছুদূর পৌঁছে চিৎকার করে বলে, আমি জিতে গেছি। তোমার শরীর ভারী হয়ে যাচ্ছে। বুয়ের সঙ্গ কমাতে হবে। হামজা তেড়ে যায় জয়কে মারতে। জয় দৌড়াচ্ছে, বহুদূর দৌড়ে যায় দুজন। সামনে বিস্তীর্ণ মাঠ। অল্প কুয়াশা। দুজন থেমে দুটো সিগারেট জ্বালায়। জয় গান ধরে, ভেবে দেখেছ কি তারারাও যত আলোকবর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি ক্রমে যাই সরে সরে। এক সকালে দোতলার দরজায় কলিং বেলে চাপ পড়ছিল। অন্তু দরজা খুল। ডাকপিয়ান দাঁড়িয়ে আছে। তুলির নামে পত্র এসেছে। রেজিস্টার করা পত্র। তুলি তখনও কোয়েলকে নিয়ে ঘুমাচ্ছিল। অন্তু চিঠিটা গ্রহণ করল, তবে খুলল না। স্বভাব নেই তার এরকম। দুপুর গড়িয়ে যাবার পর অন্তুর মনে পড়ল তুলিকে চিঠি দেবার কথা। তুলি চিঠি খুলে ধুম ধরে বসে রয়। চোখে মুখে প্রতিক্রিয়া নেই। অভিব্যক্তিহীন নজরে চেয়ে রইল দেয়ালে ঝুলানো ক্যালেন্ডারের দিকে। জানুয়ারির 3 তারিখ আজ। দেশ উত্তাল ঢেউয়ে ভাসমান। অবরোধ, হরতাল, রক্তারক্তিতে পিচের রাস্তা রঞ্জিত হয়ে উঠছে চারদিকে। সহিংসতা, বর্বরতার খবরে কান পাতা যায় না। তার মাঝ দিয়েও পারিবারিক, ব্যক্তিজীবনের টানপোড়েনে একটুও ভাটা পড়েনি। জীবনটা কেমন যেন খুব পাগল, খুব এলোমেলো এই জীবনের পরিকল্পনাগুলো। ওর এসব পরিকল্পনা মোতাবেক পরিচালিত হতে হতে মানুষ কবে কবে যেন নিথর হয়ে যায়, তবুও থামে না জীবন। অন্তু পত্র খোলে। ডিভোর্স পেপার। ঝলঝল করছে এক সিগনেচার, সীমান্ত আহমদ। তুলির সিগনেচারের জায়গা ফাঁকা।